হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওটা আমাদের স্পেশালি থিওরিটিক্যাল। আজকে আমরা কোনো প্রোগ্রামিং বা কোডিং কিছু করছি না। আজকে আমাদের একটা কনসেপ্ট ফুল এখানে বুঝতে হবে। না হলে কিন্তু আমরা আগামী দিনে যে ধরনের প্রজেক্ট করব, সেখানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা পেতে হবে। সেটা আমরা ফ্রন্ট এন্ডে কাজ করি বা ব্যাক এন্ডে কাজ করি। আজকের যে কনসেপ্টটা সেটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে একটু শুনবেন ধৈর্য ধরে। ভিডিওটা এখনই বলতে পারছি না যে এটা কতটা লেন্দি হবে। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমি একটা ওয়েবসাইট ওপেন করছি বা বেশ কয়েকটা ওয়েবসাইট ওপেন করছি। সেখানে খেয়াল করে দেখবেন যে আমি যখন লিখছি YouTube, আমি এখানে টাইপ করছি youtube.com। এটা লেখার পরে youtube.com লেখার পরে আমি এখানে যখন একটা ডট প্লেস করছি, এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখবেন আমার এখানে ইউটিউবটা ওপেন হচ্ছে। তারপরে আমি যদি এখানে google.com তারপরে একটা শেষে ডট প্লেস করি, ডট প্লেস করে তারপরে যদি ওপেন করি তাহলে দেখবেন গুগল ওপেন হচ্ছে। নেক্সট আমি যদি এখন example.com তারপর ডট প্লেস করে ওপেন করি তাহলে দেখবে আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে। আরেকটা ওয়েবসাইট আমি ওপেন করছি, সাপোজ picsum.photos শেষে ডট প্লেস করে আমি যখন ওপেন করছি তখন এখানে একটা এরর আসছে। বাকিগুলো ওপেন হচ্ছিল, এটাও ওপেন হবে। কিন্তু একটা সিকিউরিটি রিস্কের এখানে ইস্যু আসছে যেহেতু আমি একটা অ্যান্টিভাইরাস ইউজ করছি। কিন্তু আমি যদি এখানে ক্লিক করে দিই, তারপরে আমাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো একটা জিনিস কি খেয়াল করলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি শেষে একটা ডট প্লেস করেছিলাম। এখন এই ডট প্লেস করা সত্ত্বেও কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। কখনো কি আপনি এরকম করেছেন যে ইউআরএল এর শেষে এসে ডট প্লেস করে কখনো কি চেষ্টা করেছেন কোনো ওয়েবসাইটকে ওপেন করতে? তো যদি করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। যদি না করেন তাহলে নিজে থেকে চেষ্টা করে দেখবেন যে আপনার ওয়েবসাইট ওপেন হচ্ছে কিনা। তো চলুন আমাদের ক্লাস এখান থেকেই শুরু করি। এই ডট শেষের যে বিষয়টা সেটা কি? আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারের নাম অলরেডি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, ভিডিও টাইটেলেও দেখে নিয়েছেন যে ডোমেইন কোর্স মানে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং আর ফেচ। আচ্ছা, এই বিষয়টা। তো সবার ১ম এ আমাদের জানতে হবে যে ডিএনএস হায়ারার্কি কি? মানে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। তো এটার কনসেপ্টটা কি আমরা চলুন সবার ১ম এ বুঝি। যে ডোমেইন নেম জেনারেলি একটা ট্রি লাইক স্ট্রাকচার, ঠিক আছে? কিভাবে মেইনটেইন হয়? সবার ১ম এ কিন্তু একটা ডট থাকে। ডটের আন্ডারে থাকে কম, তারপরে এক্সাম্পল, তারপর www। যেমন আমরা সার্চ করেছিলাম যে www.example.com শেষে ডট প্লেস করেছি। তো এই ডটটা কিন্তু হলো রুট। ঠিক আছে? এটা জেনারেলি কিন্তু হিডেন থাকে। মোস্ট অফ দ্যা কেসেস না অলওয়েজ। এটা ব্রাউজার থেকে হিডেনই করে দেয়। আমাদের লেখার প্রয়োজন হয় না। আপনি যদি লেখেনও এটা কিন্তু হিডেন হয়ে যাবে। আচ্ছা। এখন আমি যখন এটা লিখছিলাম তো শেষে এসে দেখেছিলাম যখন আমি example.com টা ওপেন করেছিলাম সেই সময় Bitdefender আমাকে আটকে দিয়েছিল। তো এটা বেসিক্যালি SSL সার্টিফিকেটের জন্য। তো জেনারেলি picsum.photos বা আদার্স ওয়েবসাইট হয়তো আপনাকে YouTube এও ব্লক করবে যদি আপনি কোনো একটা অ্যান্টিভাইরাস ইউজ করেন। তো সেখানে যেহেতু এসএসএল একটা সার্টিফিকেট, একটা আ সার্টিফিকেট যেটা রেজিস্টার করা হয়েছিল YouTube বা আদার্স যারা রয়েছে, ওয়েবসাইট যেগুলো রয়েছে, যদি দেখেন যে ব্লক করছে তার মানে বুঝবেন যে এসএসএল আ অ্যাকচুয়ালি রেজিস্টার হয়েছিল youtube.com এই নামে। কিন্তু আপনি টাইপ করেছিলেন যে youtube.com বা www.example.com শেষে ডট। তো যেহেতু ডটটা ম্যাচ করছে না তো এসএসএল সার্টিফিকেটের ইস্যু। এটা তেমন কিছু না। কিন্তু এইটুখানি মনে রাখবেন যে শেষে যদি আপনি .com বা .uk বা .in লেখার পরে শেষে একটা ডট প্লেস করেন তাহলেও আপনার কিন্তু ওয়েবসাইট ওপেন হয়। তো আর ব্রাউজার নিজে থেকে এই ডটটাকে কিন্তু সরিয়ে দেয়। তো আমাদের জানার বিষয় হলো এটা কিন্তু রুট। শেষের যে ডটটা সেটা কিন্তু রুট। তো বলতে পারেন যে রুট লেভেল ডোমেইন অ্যাকচুয়ালি আ RLD এরকম বলা হয় না। তো এটা রুট। এখান থেকে শুরু। এর আন্ডারে আসছে আপনার .com বা .org বা .in এগুলো। এগুলোকে বলা হচ্ছে যে টপ লেভেল ডোমেইন। ঠিক আছে? TLD। তার আন্ডারে কি আসছে? যেমন example.com এটা হলো কিন্তু 2nd লেভেল ডোমেইন। ওকে? আর যখন আমাদের সাবডোমেইন যেটা আসছে সেটা কিন্তু এটা। এটা বেসিক্যালি এই যে এক্সাম্পল যে নামটা দেখছেন সেটা হলো 2nd লেভেল অফ ডোমেইন। আর তার আগে যেটা আসছে সেটা হলো www যেমন যদি লেখা থাকে তার মানে সেটা হলো সাবডোমেইন।
তো আমাদের কি হলো? সবার প্রথমে যে ডট, তারপরে .com, তারপর example.com, তারপরে www.example.com। তো এই যে পুরো যে ঘটনাটা আমরা যেটাকে লিখছি, তো এটাকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। জেনারেলি এখানে ৪ টে পার্টে ভাগ করা হয়েছে। সেটা দেখছেন। যেমন এখানে আপনার রয়েছে https://example.com, তারপরে শেষে একটা ডট দিয়ে রেখেছি। তো এটা আপনি শেষের দিক থেকে যদি পড়ে দেখেন, তাহলে ঘটনাটা এরকম ঘটছে যে শেষের যে পার্টটা সেটা হলো রুট, তারপরেরটা হচ্ছে তারপরের অংশটা হলো আপনার টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? তারপরে হলো এই যে .com যেটা আছে সেটা হলো টপ লেভেল ডোমেইন। তারপরে কিন্তু এই যে এক্সাম্পল যেটা হলো সেটা হলো সেকেন্ড লেভেল ডোমেইন। আর এর আগে www আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি ওয়েবসাইটের ক্ষেত্রে। তো অনেক সময় হয়তো দেখেছেন এখানে docs.example.com বা api.example.com, তো সেটা হলো কিন্তু আপনার সাবডোমেইন। আর বাকি যে রেস্ট অফ দ্য পার্ট যেটা রয়েছে এই যে শুরুতে যেটা, সেটা কিন্তু প্রোটোকল। এখন এই জিনিসটা এখানে কিভাবে কাজ করছে? তো ডিএনএস রিকগনাইজ করছে যে example.com আর example.com ডট, এটা সেম ওয়েতে। ওকে? যদি আমরা শেষে একটা ডট প্লেস করি, তো সিস্টেমে সেটাকে বলা হচ্ছে যে অ্যাবসোলিউট ডোমেইন। এটা হলো অ্যাবসোলিউট ডোমেইন বা কমপ্লিট ডোমেইন। এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন ডট ইরেজ করে দিয়ে এটা নিজে থেকেই কিন্তু জাস্ট example.com বসিয়ে নিয়ে সেটা কাজ করে। ডিএনএস যে রুলস অনুযায়ী আছে সেটা কিন্তু এইভাবে অটোমেটিক্যালি কাজ করতে হয়। আমাদের শেষে ডট লেখার প্রয়োজন হয় না। আমরা লিখিও না ওটা। মোস্ট ব্রাউজার অটোমেটিক্যালি রিমুভ দ্য ট্রেইলিং ডট। ট্রেইলিং ডট মানে শেষের ডটটাকে কিন্তু মুছে দেবে। ঠিক আছে? রিমুভ করে দেবে। ওকে? আচ্ছা। এখন ডোমেইন নেমের লেন্থের কিছু রুলস আছে। যেমন ফুল ডোমেইন নেম বা FQDN মানে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, সেটার ম্যাক্সিমাম লেন্থ কিন্তু 253 ক্যারেক্টারস ইনক্লুডিং ডটস, মানে শেষে যে ডটস গুলো রয়েছে সেটা। তো সাবডোমেইন থেকে শুরু করে আপনার যে টপ লেভেল ডোমেইন পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু লেস দ্যান ইকুয়ালস টু 253 ক্যারেক্টার হতে হবে। আচ্ছা। আর প্রত্যেকটা যে পার্ট আছে, যেমন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, প্রত্যেকটা পার্ট কিন্তু আ বিটুইন ডটস মানে ডটস এর মাঝখানে যে টেক্সট যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম কিন্তু 63 ক্যারেক্টারস আর মিনিমাম হলো 1 ক্যারেক্টার হতে হবে। ওকে? যেমন এখানে আমি কিছু এক্সাম্পল লিখেই রেখেছি অলরেডি, যেমন এটা হলো একটা ভ্যালিড, ঠিক আছে? কারণ এখানে 63 কম বা 63 বা তার কম কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার রয়েছে। এখানেও তাই। এখানে একটা লং আমি একটা কোনো সাবডোমেইন লিখেছি। এটা অরিজিনাল কিছু নয়। তো এরকম যদি লং টাইপের কিছু থাকে, তাহলে যদি 63 এর ক্যারেক্টারের আন্ডারে থাকে তাহলে ঠিক আছে, সেটা ভ্যালিড। আর যদি 64 বা তার বেশি যদি ক্যারেক্টার এখানে হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড হবে। এখন টিএলডি বা টপ লেভেল ডোমেইন এর ক্ষেত্রে আ কি হবে? তো সেখানে কিন্তু মিনিমাম ২ টো ক্যারেক্টারস আছে। ঠিক আছে? সেখানে ২ টো ক্যারেক্টার আমাদের লিখতে হবে, যেমন .uk বা .in, .org ইত্যাদি। যখন ২ টো আমরা ক্যারেক্টার দেখতে পাই তখন কিন্তু সেটা হলো মিনিমাম যে ক্যারেক্টার লেংথ সেটা নিয়ম মেনেই চলে। আর মেক্সিমাম হলো 63। ওকে? আচ্ছা। তো এগুলো দেখছেন যে আমি এক্সাম্পল দিয়ে রেখেছি। এগুলো কিন্তু সব ভ্যালিড। ওকে? আচ্ছা। ক্যারেক্টার রুলস কি হতে হবে? আপনার A to Z বা নাম্বারস বা হাইফেন এগুলো ইউজ করা যেতে পারে। আমাদের যে URL যেটা আমরা লিখি সেটা। কিন্তু আ কিন্তু স্টার্ট অর এন্ড উইথ হাইফেন। তো শুরু বা শেষে কিন্তু এরকম হাইফেন থাকা চলবে না। আর ডটস সেপারেটেড অবশ্যই হতে হবে। কাউন্টেড অ্যাজ এ পার্ট অফ লেভেল লেংথ। তো লেংথের মধ্যে কিন্তু আচ্ছা, এই জিনিসটা আমি বলে নিই যে এখানে যখন টোটাল যে কাউন্টটা হচ্ছে এটা 63 তে যখন কাউন্ট হচ্ছে, এইটা কিন্তু কাউন্ট হচ্ছে না। ঠিক আছে? এটা কিন্তু 63 এর আন্ডারে আসছে না। আচ্ছা। কেস সেনসিটিভিটি। তো example.com আর যদি আমি স্মল এ লিখি example.com, এই দুটো কিন্তু সেম। ওকে? তো এই দুটো কেস ইনসেনসিটিভ। তো এখানে লেখাই রয়েছে, সেটা আপনার পড়তেও পারছেন। আচ্ছা, কিছু ভ্যালিড ডোমেইনের এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি। সেটা পড়ে দেখতে পারবেন যে যেমন আমাদের শর্ত ছিল যে নাম্বারও হতে পারে সামনে। ঠিক আছে? লেটারও হতে পারে। কিন্তু ইনভ্যালিড কোনগুলো? যেমন শুরুতে দেখুন যে এখানে হাইফেন আছে বা শেষে একটা হাইফেন আছে। এই যে মিডলে যেটা মেইন যে ডোমেইন, তারপরে এই যে ডট রয়েছে, এগুলো কিন্তু হতে পারবে না। ওকে? এখানে যদি 63 ক্যারেক্টারের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রেও সেটা অ্যালাউড নয়। তো সামারি এখানে একটা ওভারঅল দিয়ে রেখেছি। আপনারা পড়ে নিতে পারেন। আর আপনাদের যাদের এই নোটসটা দরকার হবে কমেন্ট সেকশনে জানাবেন। সেখানে আমি নোটসটা দিয়ে দেবো। যদি আপনার সত্যিই প্রয়োজন হয় তাহলে।
কমেন্ট আর আমাদের এই যে ভিডিওটা, এই ভিডিওতে যদি আমাদের মিনিমাম 50 লাইকস আসে তাহলে আমরা এটাকে অবশ্যই ওই কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো টার্গেট হলো 50 লাইকস। আচ্ছা, কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন example.com, তো রুট ডোমেইন কোনটা? এটা example.com। তারপরে ব্লগ example.com, সেটা সাবডোমেইন কোনটা? এই যে ব্লগ, এই যে পার্টটা এটা কিন্তু সাবডোমেইন। তারপরে এই যে শপ, এটা হলো একটা সাবডোমেইন। এখানে কিন্তু সাবডোমেইন, ঠিক আছে? দেখুন এখানে আবার কিন্তু v1.api.example.com এরকম আছে। তো এটা হলো টিএলডি। তারপরে হলো আপনার এটা যে ডোমেইন হচ্ছে সেটা। তারপরে হলো এই যে এটা সাবডোমেইন, এটা হলো সাবডোমেইন। তো বেসিক্যালি এগুলো হলো ওই ফোল্ডার স্ট্রাকচার। এটা কল্পনা করতে পারেন যে এটার আন্ডারে এটা, তার আন্ডারে এটা, তার আন্ডারে এটা। এভাবে, এভাবে কিন্তু মনে করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে সেকেন্ড লেভেল ডোমেইন এগুলো দেখছেন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করাই রয়েছে এখানে। আচ্ছা, এবার আমরা আসি যে কোর্স এই ব্যাপারটা কি? তো এটার ফুল ফর্ম হলো ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। তো সবার ১ম এ আমাদের বুঝতে হবে কোনটা। যেমন এই যে অরিজিন, এই ওয়ার্ডটাকে আমাদের বুঝতে হবে। এটার মানে কি? তারপরে হলো রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং মানে হলো ডেটা শেয়ার করা। ঠিক আছে? রিসোর্স শেয়ার করা। এক্ষেত্রে টেক্সট হতে পারে, মিউজিক, অডিও, ভিডিও, টেক্সট যেকোনো কিছু হতে পারে। জেসন ফাইল সেটা। সেটার কথাই বলা হচ্ছে যে রিসোর্স শেয়ারিং। এখন এই ক্রস অরিজিন এই ব্যাপারটা কি? সেটাই আমাদের খুব ভালোভাবে এখানে বুঝতে হবে। নাহলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে কিন্তু প্রবলেম ফেস করব। খুব সিরিয়াসলি মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন। যে ক্রস অরিজিন ব্যাপারটা কি? একটা অরিজিন কিন্তু ৩ টে পার্ট নিয়ে ডিফাইন করা হয়। যেমন হলো প্রোটোকল বা স্কিম। সেটা কি HTTP আর HTTPS যেটাই হোক না কেন সেটা কিন্তু একটা প্রোটোকল। তো যেমন হলো এখানে wwws://example.com, এখানে এই যে ১ম যে পার্টটুকু সেটাকে বলা হচ্ছে আপনার প্রোটোকল। তারপরে হলো হোস্ট বা ডোমেইন বা আইপি যেটাই বলুন সেটা। যেমন আমরা পিক্সাম থেকে ফটো আনছিলাম সেটা। এটা হলো ডোমেইন পার্ট। আর সবার শেষে এটা কিন্তু অদৃশ্য থাকে কিন্তু ব্রাউজার নিজে থেকেই সেট করে দেয় এই যে এই বিষয়গুলোকে পোর্ট থাকে। তো ডিফল্ট পোর্ট হলো 80 যদি HTTP হয়। আর যদি আমাদের HTTPS হয় তাহলে কিন্তু 443, এটা ডিফল্টে সেট করা থাকে। যতক্ষণ আমাদের আ মানে আমরা যতক্ষণ কাজ করছি, ব্রাউজারে লিখছি, আমাদের এই জিনিসগুলোকে সেট করতে হয় না। সার্ভার থেকে ডিফল্টে সেট হয়েই থাকে। আচ্ছা, as long as these 3 parts are the same, the requests are considered from the same origin. ওকে? তো উৎসটা মানে হলো যে আপনি যতক্ষণ এই জায়গাটায় রয়েছে মানে সেম অরিজিন, মানে হলো যখন আপনি ঠিক এই ডোমেইন থেকে আপনি মনে করুন এইরকম আরেকটা ডোমেইনে কল করছেন যেমন example.com। তো example.com স্ল্যাশ সামথিং ধরুন এরকম লেখা রয়েছে। যেমন ধরুন এই যে সেম অরিজিন। এটা কি রয়েছে? https ক্লোন তারপরে pixam.photos/page1 এই পেজে আছি। এই পেজের থেকে আমি পরের পেজে যেতে চাইছি। তো দেখুন এই অংশটুকু কিন্তু সেম। শেষের অংশটুকু কিন্তু ডিফারেন্ট আছে। কিন্তু এটাকে ধরা হবে যে এটা কিন্তু সেম অরিজিন মানে উৎসটা একই। ওকে? এখানে কিন্তু কর্সের যে ইফেক্টটা সেটা আসবে না। সেটা আমরা দেখছি প্র্যাকটিক্যালি দেখে নেব যে এই ক্রস অরিজিন কখন আমাদের এররটা আসে। আচ্ছা। কিন্তু এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। দেখুন এই ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি দুটো সেপারেট অরিজিন। ঠিক আছে? এই যে যখন সেপারেট অরিজিন হয়ে যাবে তো বেসিক্যালি মনে করতে পারেন যে দুটো ডিফারেন্ট ওয়েবসাইট। তো তখনই কিন্তু আপনার এই ক্রস অরিজিনের ইফেক্টটা আসবে। আচ্ছা, সবসময় ডিফারেন্ট ওয়েবসাইট হলে ক্রস অরিজিন কেসটা হবে এমন নয় কিন্তু। আমাদের কিন্তু সেম ওয়েবসাইটে আমরা দেখছি যে হয়তো example.com আছে। আ কিন্তু example.com থেকে আমি কল করছি বা রিকোয়েস্ট করছি কোনো জায়গাতে যে কিছু ডেটা পাওয়ার জন্য যে HTTPS তারপরে api.example.com, সেক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট অরিজিন। ওকে? আমাদের কিন্তু এই জিনিসটাকে ম্যাচ করাতে হবে। এই যে পরপর ৩ টে জিনিস। যদি সেম থাকে তাহলে কিন্তু সেম অরিজিন বলে সেটাকে গণ্য করা হবে। এই যে খেয়াল করে দেখুন এই যে এই অংশটা কিন্তু সেম। সেজন্য এটা কিন্তু সেম অরিজিন। আচ্ছা, এখন এই ক্রস অরিজিন ব্যাপারটা কি? ক্রস অরিজিন ব্যাপারটা হলো আপনার এটা একটা ব্রাউজারের সিকিউরিটি মেকানিজম। মানে কি? সাপোজ আপনি এরকম একটা ওয়েবসাইটে বসে আছেন বা এটা হলো আপনার ওয়েবসাইট। সো example.com, আপনি এখন কিছু ডেটা ফেচ করতে চাইছেন এখান থেকে pixam.photos। তখন ব্রাউজার কি করবে? ব্রাউজার কিন্তু আপনাকে আটকাবে।
ঠিক আছে? কেন আটকাবে? কারণ এই যে ওয়েবসাইটটা আছে, তো এইখান থেকে সার্ভার থেকে আ কোনো একটা পারমিশন দিতে হবে। যে পারমিশনটা যদি দেওয়া থাকে তবেই কিন্তু আমরা সেই ডেটা অ্যাক্সেস করতে পারবো। সিম্পল মনে করুন যে এটা একটা আপনার ওয়েবসাইট, এটা একটা অন্য এক ব্যক্তির ওয়েবসাইট। তো সে তার কাছে নিজস্ব কিছু ডেটা রেখেছে। সে আপনাকে কেন দেবে? তাই না? তাকে যদি সেই ডেটাটাকে আপনি যদি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করে যদি পেয়ে যান, তাহলে সেই ডেটার তাহলে তার কাছে কি মূল্য থাকলো? তাই না? কারণ সেই ডেটা তো তার পার্সোনাল। সে যদি এখন আপনাকে অ্যালাও করে, আপনার যদি অ্যাক্সেস অ্যালাও করে, তাহলেই আপনি সেখান থেকে কিন্তু পেতে পারেন। ওকে? তো এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হলো আপনার আ বলতে পারেন যে হেডার্স এর একটা এখানে মেকানিজম কাজ করে যে এই রাইট সাইডে যে ওয়েবসাইটটা দেখছেন, এ যতক্ষণ আপনাকে পারমিশন না দেবে, তো এর ডেটা আপনি কোনোভাবেই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। আর এই অ্যাক্সেস করতে গেলে যদি এর পারমিশন না থাকে, অ্যাক্সেস করতে গেলে কিন্তু ব্রাউজার আপনাকে বাধা দেবে। ওকে? এই যে বাধা দেওয়া বা যে রেস্ট্রিকশন, এই যে একটা সিকিউরিটি মেকানিজম, তো সেটাই কিন্তু আপনার কোর্স বা ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। ওকে? তো এখানে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে, "ইস এ ব্রাউজার সিকিউরিটি মেকানিজম দ্যাট কন্ট্রোলস হুইচ ওয়েবসাইটস ক্যান রিকোয়েস্ট রিসোর্সেস ফ্রম এ ডিফারেন্ট অরিজিন।" ওকে? যদি ডিফারেন্ট অরিজিন আ ব্যাপারটা চলে আসে যে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট থেকে ডেটা নেওয়ার চেষ্টা করছে। এখন সেই ওয়েবসাইটের থেকে যদি পারমিশন না আসে, তাহলে কিন্তু আমরা ডেটা অ্যাক্সেস করতে পারব না। আচ্ছা, এখন কিভাবে কাজ করছে? এই এক্সাম্পলটা আমি এতক্ষণ এইভাবে বোঝাচ্ছিলাম যে, when a website example.com makes a request to another website or another origin, pixam.photos, the browser first check if the target server allows cross origin request. ওকে? তো কিভাবে? The server can send a special response header, একটা হেডার সেন্ড করবে যে এইভাবে, access control origin, access control allow origin কোলন দিয়ে স্টার। এটার মানে হলো এর এর যে রিসোর্স, এই রিসোর্স যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তার মানে সবাইকে পারমিশন দেওয়া আছে। ওকে? সেইজন্য এখানে লেখা রয়েছে "দিস মিনস এনি ওয়েবসাইট ক্যান অ্যাক্সেস দ্য রিসোর্স"। যদি আমরা এরকম কোনো কিছু না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারব না। এখন যদি এরকম করা থাকে যে সাপোজ আমি এই ওয়েবসাইট থেকে ডেটা নিতে চাইছি। ওকে? example.com থেকে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে সার্ভার যেটা আমরা রান করি, সেখান থেকে লোকাল হোস্ট থেকে আমরা কিন্তু রিসোর্স নিতে চাইছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরকম অ্যাক্সেস কন্ট্রোল থেকে এরকম একটা মেসেজ দিয়ে রেখেছে যে example.com থেকেই example.com এই ডেটা আদান-প্রদান করা যাবে। কিন্তু অন্য কোনো বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এরর আসবে। ওকে? আচ্ছা। এখন ক্রস অরিজিন এনফোর্সড বাই ব্রাউজার, সার্ভার থেকে এটাকে করা হয় না। তো ব্রাউজারেরই এটা মেকানিজম কিছুক্ষণ আগে আমি বলেছি। ইফ এ সার্ভার ডাজ নট সেন্ড, সার্ভার থেকে যতক্ষণ পারমিশন না আসবে ক্রস অরিজিন, ব্রাউজার ব্লকস দ্য রিকোয়েস্ট। হাউএভার সার্ভার টু সার্ভার রিকোয়েস্ট লাইক আপনি যদি কার্ল বা পোস্টম্যান এই যে সিস্টেমগুলো রয়েছে এখান থেকে যদি আপনি রিকোয়েস্ট আদান-প্রদান করতে চান, তো সেক্ষেত্রে ক্রসের কোনো এফেক্ট করে না। আচ্ছা, দ্য সার্ভার ডিসাইডস হু ক্যান অ্যাক্সেস ইটস রিসোর্স। এই যে কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, যদি এরকম কোনো হেডার পাই তাহলে কিন্তু ডেটা অ্যাক্সেস করতে পারি। তো এখন এই যে ওভারঅল যে বিষয়টা আছে সেই বিষয়টা একবার আমরা দেখে নিই। একটু প্র্যাকটিক্যালি দেখে নিই যে আমি এখানে কি বলতে চাইছি। ধরুন আমি সিম্পল example.com এই ওয়েবসাইটটায় আসলাম। আমি ব্রাউজারেই কোড লিখছি। তো আপনারা ব্রাউজারে প্র্যাকটিস করতে পারেন বা আগের যে প্রজেক্টগুলো আমি করেছি সেখানেও আপনারা দেখে নিতে পারবেন। ধরুন আমি এখান থেকে আমি ফেচ করছি। আমরা এটা একটা ওয়েব এপিআই, তো আপনি এখান থেকে ফেচ করতে পারেন। সাপোজ আপনি pixam.photos এখান থেকে আপনি ডেটা ফেচ করবেন। ঠিক আছে? এখানে আপনি ইউআরএলটাকে পাস করে দিলেন। এখন ফেচ করার সঙ্গে আমরা জানি যে প্রমিস রিটার্ন করে। তো এখন সেই প্রমিসটাকে যদি আমাকে ধরতে হয়, তাহলে আমাদেরকে কিভাবে ধরতে হবে? তো প্রমিসের যে ডেটাটা সেটা কিন্তু দিনের মাধ্যমে আমাদেরকে ধরতে হবে। আর এখান থেকে আমাদের কাছে একটা রেসপন্স আসবে। তো আমরা যেহেতু ফটোস এই যে এই যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে আমরা টেক্সট হিসাবে এটাকে বের করে নিতে পারি। ওকে? কারণ এখান থেকে JSON আসছে না সেটা আমরা জানি। কারণ এটা একটা ওয়েবসাইট, তো obviously টেক্সট আছে এটা, টেক্সট।
ওকে? আমি কিন্তু এই ওয়েবসাইটের ডেটাটাকে নিতে চাইছি। এই যে এখানে যাবতীয় যা কিছু রয়েছে না? আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি, এখানে যা কোড রয়েছে এগুলোকে পেতে চাইছি অ্যাকচুয়ালি। তো এখন যদি আমি এখানে ডট দেন ইউজ করি, তারপর আমাকে ডেটা ডেটা এভাবে যদি আমি এটা লিখি, তো এখানে প্রমিস এসছে। আর কিছুক্ষণ পরে দেখুন এখানে কিন্তু সমস্ত ডেটা চলে এসছে। আমি একটু স্ক্রিনটাকে বড় করছি। দেখুন ওই যে ওয়েবসাইটটা যেটা রয়েছে না, দেখতে পাচ্ছেন তো? যে ডক টাইপ HTML, তারপরে হেড, বডি সমস্ত কিছু এখানে কিন্তু চলে আসছে ডেটা। তো এখানে আমি ডেটা অ্যাক্সেস করতে পেরেছি, এটা ঠিক আছে। এখন ডেটা কেন অ্যাক্সেস করতে পারলাম? কারণ কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইটে বসে আছি। সাপোজ example.com, এখানে কনসোল ওপেন করে বসে আছি। এখান থেকে আমি কল করছি কাকে? Lorenz Tixon। তো কিছুক্ষণ আগেই দেখা গেছে যে আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটে আপনি বসে আছেন, মানে একটা অরিজিন থেকে আরেকটা অরিজিনে কল করছেন। সেখান থেকে ডেটা অ্যাক্সেস করা যায় না। আ কিন্তু শর্ত আছে। যদি এই যে লোরেন পিক্সাম বা এই যে ওয়েবসাইটটা আছে, এ যদি পারমিশন দেয় তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। এখন পারমিশন দিয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? তো আমরা যদি একটু নেটওয়ার্কে আসি, নেটওয়ার্কে এসে এই যে দেখুন আমি এখানে কিন্তু কল করেছিলাম। তো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কি 200, ওকে। ঠিক আছে? 200 ওকে আমরা গেট করতে চেয়েছিলাম। এই হলো আমার রিকোয়েস্ট URI। ঠিক আছে? এটা জেনারেল একটা হিসাব। ওকে। তো এখন এটাকে ক্লোজ করলাম। এখন রেসপন্স হেডার। দেখুন এই জায়গাটাই কিন্তু আমি আলোচনা করছিলাম এতক্ষণ। আপনারা যারা বিগিনার আছেন তাদের একটু কনফিউশন হচ্ছিল হয়তো। এই যে এটা কিন্তু আমাদের একটা রেসপন্স হেডার এসছে যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন স্টার। ওকে? তার মানে এরা বলতে চাইছে, এই ওয়েবসাইটটা পিক্সাম ওয়েবসাইটটা বলতে চাইছে যে আমাদের যে ডেটা, আমাদের ডেটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ওকে? যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তো সেইজন্য এই যে সিম্বলটা এখানে দেওয়া রয়েছে যে অল, এটার মানে হলো কিন্তু অল, যে কেউ এই ডেটাটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এটাই ছিল আপনার সেই অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন। আর এখানে যদি অন্য কোনো কিছু অ্যাক্সেস দেয়া থাকতো যে না পিক্সামের ওয়েবসাইট শুধু পিক্সাম থেকেই পাবে, এরকম যদি কিছু থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না অ্যাক্সেস করতে। বা অন্য কোনো একটা এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে, অন্য কোনো অরিজিনের নাম দেওয়া আছে। তো অরিজিন, ওয়েবসাইট সেম জিনিস। এটা জাস্ট আপনি বোঝার সুবিধার জন্য মনে রাখুন যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের ডেটা কিন্তু নেওয়া যায় না যদি না পারমিশন দেয়। আর এটা যে বাধা দেয়, তো সেটা কিন্তু ক্রস অরিজিন। ঠিক আছে? সেটা হলো ব্রাউজারের মেকানিজম একটা। ওকে? তো এখানে সেই জিনিসটাই লেখা রয়েছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডেটা নেওয়ার চেষ্টা করি। এই কোডটাকে একটু আমি লিখি। ঠিক আছে? দেখুন আমি কোথায় আছি যে api.example.com এখানেই আছি। আর এখানে এসে কনসোলে এসে আমি এই কোডটাকে পেস্ট করছি। এবার এন্টার দিচ্ছি। দেখুন ভালো করে এখানে খেয়াল করে দেখুন যে আমি example.com এ আছি কিন্তু। আর কল করছি কোথায়? api.example.com/data। ওকে? তো এখানেই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে সাবডোমেইনের ক্ষেত্রে। ওকে? এটা কিন্তু ডিফারেন্ট অরিজিন। মানে এটা কিন্তু এই যে অরিজিনটা বা এই যে ওয়েবসাইটটা কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। ওকে? কোথায় গিয়ে ডিফারেন্ট হয়ে গেছে? এই যে সাবডোমেইনের ক্ষেত্রে। যদি এই জিনিসটা না থাকতো এই জিনিসটা যদি না থাকতো তাহলে এটা সেম টু সেম হয়ে যেত। সেম অরিজিন হতো। কিন্তু যেহেতু এপিআই ডট রয়ে গেছে না? তো এটা কিন্তু সাবডোমেইন। তো এটা ডিফারেন্ট এখন অরিজিন। ওকে? ডিফারেন্ট অরিজিন এখন। এখন কিন্তু ব্রাউজার থেকে রেস্ট্রিকশন আসবে। এই যে দেখুন এই মেসেজটা এসছে যে এখান থেকে ডেটা আসা সম্ভব হচ্ছে না। ডেটা আনা সম্ভব হচ্ছে না। তো আমি যে এখানে এররটা লিখেছিলাম, এই যে ক্রস এরর, তো এররটা। এখান থেকে কোনো কিছু ফেচ করা সম্ভব হচ্ছে না। একটু নেটওয়ার্ক ট্যাবে আমরা একটু যদি দেখি যে এখান থেকে কি এসছে। আচ্ছা, এখানে আমাকে আমি একবার রিফ্রেশ করে নিই জিনিসটাকে। আরেকবার টেস্ট করে আরেকবার ফেচ করার চেষ্টা করি। আর নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এখানে দেখুন ডেটা আছে। এখান থেকে বেসিক্যালি রেসপন্স হেডার কোনো কিছু শো করছে না। তো এখানে স্ট্রিক্ট অরিজিন ওয়েন ক্রস অরিজিন এরকম কোনো একটা মেসেজ এসছে। আর রেসপন্স হেডার হিসাবে তেমন কিন্তু এখানে কিছুই আসেনি। আর বেসিক্যালি এরকম কোনো এপিআই আদৌ নেই। ঠিক আছে? তো সেখানে কোনো কিছু সেটও করা নেই। তো যেহেতু ডিফারেন্ট অরিজিন দেখছেন যে এখানে এরকম কিন্তু কোনো কিছু নেই। তো সেইজন্যই এটা যেহেতু ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট অরিজিন হয়ে গেছে, সেজন্য কিন্তু ডেটা আমরা অ্যাক্সেস করতে পারছি না। ওকে?
আচ্ছা, এবার আ বাকি যে কনটেন্টটা আছে সেটা আমরা একটু দেখে নিই যে এখন আ ক্রস এরর আমরা কখন দেখতে পাবো? যখন আমরা দেখব যে একটা অরিজিন আরেকটা অরিজিনের সঙ্গে যখন ম্যাচ করছে না, যেমন এই অরিজিনে আমি কল করতে চেয়েছিলাম এই অরিজিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এরর পেয়েছি। কিন্তু আমাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে যদি একটু খেয়াল করে দেখেন app.js এ আমরা এইখানে কিন্তু কল করছিলাম। তো এখানে কোথা থেকে কল করছিলাম? আমরা কিন্তু লোকাল হোস্ট ওপেন করেছিলাম। তো এই যে লোকাল হোস্ট যেটা আছে সেটা আমি আরেকবার ওপেন করছি। একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখছেন না? অরিজিন যেটা আছে না? 127 এই যে লোকাল হোস্ট যেটা, আমি কিন্তু এখান থেকে ফেচ করার চেষ্টা করেছিলাম। ওকে? আমি এখানে এসে ডেটাটাকে লিখছি। আম ঠিক আছে? আমি কমেন্ট আউট এর মাধ্যমেই এখানে দেখানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু এটা হলো আমাদের অরিজিন। ঠিক আছে? আমাদের এখানে দেখুন যে এখানে যেটা আছে আপনার যে প্রোটোকল, এই যে পার্টটা প্রোটোকল, তারপরের যে অংশটুকু রয়েছে এই যে ডোমেইন বা লোকাল হোস্ট আর শেষে কিন্তু এই যে পোর্ট নাম্বার আছে। তো আমরা এটা নিজে থেকে সেট করেছিলাম। কারণ এই যে লাইভ সার্ভার চালাচ্ছিলাম না সেখান থেকে। তো জেনারেলি এটা কি থাকে 80 বা 443। তো 80 কখন থাকে? যখন এটা HTTP হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু নিজেরা সেটআপ করেছি পোর্ট নাম্বার, তো নিজেরা আমরা সেটআপ করতে পারি সেটা নোডের ক্ষেত্রে দেখেছিলাম। আর কল করছি আমরা কোথায়? আমরা কিন্তু এখানে কল করছি। খেয়াল করুন দেখুন যে অরিজিনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অরিজিনটা ডিফারেন্ট। দেখছেন? কমপ্লিটলি অরিজিনটা কিন্তু ডিফারেন্ট। একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে আমরা যখন কল করছি তা সত্ত্বেও ডেটা পাচ্ছি। কেন ডেটা পাচ্ছি? কারণ এই যে pixam.photos এ কিন্তু আমাদেরকে পারমিশন দিয়ে রেখেছে। ওকে? সেই পারমিশনটা কিভাবে আমরা দেখলাম? এই যে এখানে এই যে access control allow origin এই যে টার্মটা লেখা রয়েছে না? এটা কিন্তু আমরা দেখেছি নেটওয়ার্ক ট্যাবের মধ্যে গিয়ে। এটা যেহেতু দেওয়া রয়েছে সেজন্য আমরা কিন্তু এই ডেটাগুলো অ্যাক্সেস করতে চাই মানে পারছি। আর বেসিক্যালি এটা যেহেতু একটা মানে ইমেজ রিসোর্স, এরা ইমেজ প্রোভাইড করে। তো যদি পারমিশন দিয়ে না রাখে তাহলে কেউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। তাই না? তো আমরা যে প্র্যাকটিসটা করছি, যে বিষয়টা আমরা শিখছি, তো সেখানে আমাদের প্রয়োজন এই ডেটাগুলো। তো সেইজন্য পারমিশন কিন্তু দেওয়া আছে। এখন একটু যদি নিচে চলে আসেন যে আমরা কিন্তু আ গত ভিডিও পর্যন্ত এই লিঙ্কটা নিয়ে কাজ করেছি। এখন পরবর্তী ভিডিও থেকে আমরা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি এবং অ্যাক্সেস করে এই ডেটাগুলোকে দিয়ে আমরা একটা পেজিনেশন কাইন্ড অফ কনসেপ্ট একটা আমরা বানাতে পারি। যেমন দেখুন এখানে আমি যদি নেক্সট এ ক্লিক করি, তো এখানে নেক্সট পেজের ডেটাগুলো আসছে। এখানে হয়তো খেয়াল করে দেখছেন যে আইডি গুলো কিন্তু দেখুন চেঞ্জ হচ্ছে কিন্তু। ওকে, আমি নেক্সট পেজে ক্লিক করছি, এই ডেটাগুলো আসছে। তো এই বিষয়টা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিও এতটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে নোটটা আমি যেটা থেকে এক্সপ্লেন করলাম, এই নোটটা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন। আর কাইন্ডলি ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ৫০ টা যদি লাইক পেয়ে যাই আমরা, তারপরে এই ভিডিও থেকে এই যে কনটেন্টটা এটা আপলোড করে দেবো আমরা। ওকে? আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।